সকালে রুমের দরজা নক করায় নিবিড় কানের মধ্যে একটা বালিশ চেপে ধরে ঘুম ঘুম চোখে, প্রিয়তা যাও তো, কে এসেছে একটু দেখো। প্রিয়তা উঠে বসে। আসছি। প্রিয়তা শাড়ি ঠিক করে গিয়ে দরজা খুলে। দাদি তুমি? আমি। দাদুভাই কি এখনও ঘুমাইতাছে? জি। ওরে ডাইকা ওঠাও আর বলো নিচে বাড়ি সাজানোর জন্য লোকজন আইয়া পড়ছে। আচ্ছা দাদি। দাদি রুম থেকে একটু বের হয়ে আবার দাঁড়িয়ে, হ্যাঁ রে পিউ? জি দাদি। হঠাৎ বাড়িতে পার্টির আয়োজন করাইল কেন? দাদি ওইটা উনি ভালো বলতে পারবেন। আচ্ছা এখন গোসল সাইরে নিচে আহো। কথাটা শুনে প্রিয়তা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। প্রিয়তা দরজা লাগিয়ে দীর্ঘশ্বাস ফেলে তোয়ালে নিয়ে নিবিড়ের কাছে এসে, আপনি ঘুমাচ্ছেন? দাদি ডেকে গেছে। চিন্তা নেই, মাহিদ এখনই এসে পড়বে, সে সব সামলে নিবে। প্রিয়তা আর কিছু না বলে ওয়াশরুমের জন্য পা বাড়াতেই নিবিড় এক হাত টেনে প্রিয়তাকে নিজের বুকের সাথে এনে, গোসল পরে করলে হয় না? না হয় না। দাদি এবার এসে দেখলে তোমাকেও কথা শোনাবে। কারো সেই সাহস নেই প্রিয়তা যে নিবিড়কে কথা শোনাবে। তা ঠিক, রাক্ষসকে তো সবাই ভয় পায়, কিন্তু তুমি পাও না, এইটা আমি ভালো করে বুঝি। কি করে বুঝলেন? যদি তুমি ভয় পেতে তাহলে আমার ভালোবাসার ডাকে সাড়া কখনই দিতে না। তোমার চোখে যে ভয়, সেটা হলো ভালোবাসার ভয়। হয়েছে হয়েছে, এবার উঠুন। প্রিয়তা উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসতেই দরজায় শেফালির ডাক শোনে, ভিতরে আসো। ভাবি আপনার চা আর ছোট ভাইজানের কফি টেবিলের উপরে রাখো। নিবিড় শেফালিকে দেখে উঠে ওয়াশরুমে চলে গেল। ভাবি একখানা কথা কই? বলো। ছোট ভাইজান আপনার সাথে কথা বলে ঠিক মতো? হঠাৎ এই কথা? না, ওনারে আমি কখনো দেখি নেই কারোর সাথে তেমনটা মিশতে। আচ্ছা, রাইতে আপনার লগে ভালো করে কথা কয়? শেফালি আপা, তোমার ছোট ভাইজান আমার সাথে সব ঠিক আছে এবং কি রাতেও কথা বলে। তুমি যাও, আমি নিচে আসছি। আচ্ছা আমি গেলাম। মাহিদ এসে নিচে ডেকোরেশনের লোকদের সব দেখিয়ে দিচ্ছে। বাড়িতে প্রচুর লাইটিং আর বেলুন ফুল দিয়ে সাজানো হচ্ছে। রাতে সবার জন্য ডিনারের ব্যবস্থা করা হচ্ছে। নাদিয়া মাহিদের জন্য জুস বানিয়ে আসতেই জুহি দৌড়ে এসে, আপু আমি নিয়ে যাই, তুমি গিয়ে অধরাকে সামলাও। নে, সাবধানে নিস। জুহি মাহিদের পাশে দাঁড়িয়ে, আপনার জুস। মাহিদ নিচের দিকে তাকিয়ে, আপনার কি প্রয়োজন ছিল কষ্ট করার? কাছের মানুষদের জন্য একটু কষ্ট করলে কিচ্ছু হয় না। কথাটা শুনে মাহিদ তাকিয়ে, আপনি যদি আমাকে কিছু বোঝাতে চান তাহলে ভুল করবেন, আমি সে ধরনের ছেলে নই। ক্ষতি কি আমি যদি কিছু বোঝাতে চাই? আমি কখনো স্যারের সাথে বেইমানি করতে পারবো না। আপনি এইখান থেকে যান, আর আপনি আমার সামনে বেশি আসবেন না, আমার ভালো লাগে না। জুহি কিছু না বলেই দৌড়ে নিজের রুমে চলে গেল। মাহিদ দীর্ঘশ্বাস ফেলে, নিচে থেকে তারায় হাত বাড়ানোর স্বপ্ন আমার নেই। স্যার আপনাকে কতটা ভালোবাসেন সেটা তো আমি জানি। সন্ধ্যা ঘনিয়ে আসছে। নিবিড়ের চাচা চাচি ফুপুরা সবাই এসে উপস্থিত হয়েছেন। নাদিয়া জুহি সেজেগুজে নিচে নেমে এসেছে। নিবিড়ের বড় ফুপু নাদিয়াকে বলল, হ্যাঁ রে নাদু, নিবিড় হঠাৎ করে সবাইকে আসতে বলল কেন? ওই মেয়েটার জন্য এত টাকা খরচ করে পার্টি দেওয়ার কি দরকার ছিল? ফুপু, ভাই শুনলে রাগ করবে। নাদিয়া ওয়েটারদের ইশারা করলো সবাইকে ড্রিঙ্কস দেওয়ার জন্য। সালমা বেগম এসে, কিরে জুহি, তোর ভাবি এখনও নেমে আসেনি? না মা, ভাইয়াও তো আসেনি, মনে হয় তারা রেডি হচ্ছে। মাহিদ অফিসের স্টাফদের নিয়ে চলে এসে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। নিবিড় সালমা বেগমের থেকে ডায়মন্ড সেটটা নিয়ে এসেছে বিকালবেলা। প্রিয়তাকে পরিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে, কখনো নিজেকে ছোট ভেবো না, সবসময় মনে রাখবে তুমি নিবিড়ের ওয়াইফ। তোমাকে যে যাই বলুক না কেন, আমার ভালোবাসার কথা ভেবে সব মন থেকে মুছে ফেলবে। কথাগুলো বলতে বলতে পিছন থেকে জড়িয়ে ধরে, আয়নায় নিজেকে ভালো করে দেখো, কতটা সুন্দর দেখাচ্ছে তোমায়। আপনাকেও কম সুন্দর লাগছে না? এখন কথা হচ্ছে, আমার খুব টেনশন হচ্ছে। কেন? আপনার মা এলে প্রিয়তাকে ছেড়ে। শাট আপ। মা এলে মানেটা কি? মা আমার বাড়িতেই আছে। নাজিফা বেগম বলো। ওই হলো, কিন্তু উনি আসলে সবার মনের অবস্থা কি হবে আমি সেটাই ভাবছি। তুমি শুধু বাবাকে বলবে,
তখন যেন বাহিরে না আসে। বাকি নাটকটা সবাই দেখবে। নিবিড় আর প্রিয়তা পাশাপাশি হয়ে একসাথেই নিচে নেমে এসেছে। নিবিড় সবাইকে উদ্দেশ্য করে বলল, আজকের এই পার্টি আমার ওয়াইফের জন্য। সাংবাদিকরা সবাই নিবিড়ের সামনে এসে দাঁড়িয়েছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ লিখছে। একজন সাংবাদিক বলল, শেষে তাহলে আপনার বিয়ের ফুল ফুটল, কিন্তু আপনার মতো একজন বিখ্যাত লোক কাউকে না জানিয়ে কেন? আমার বিয়ে নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা ছিল, এটা ঠিক। আমি বিয়েটা করছি কাউকে জানাতে পারিনি। আমার ওয়াইফ প্রিয়তা যে আমার বাবার পছন্দের মেয়ে, কিন্তু এখন আমার ভালোবাসা বলতে পারেন। এতদিন আমি ব্যস্ততার কারণে সেই রকম কোনো আয়োজন করে জানাতে পারিনি। তাই আজ আমার কাছের এবং দূরের সবাইকে ইনভাইট করেছি এবং আমি আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। স্যার, আপনার ফ্যামিলি নিয়ে কিছু বলুন। আমার ফ্যামিলি নিয়ে আমার কিছু বলার নেই, কারণ প্রতিটা মানুষ আমার ভালোবাসার। আমার মা, বাবা, বোনেরা সবাই আমার আপন। নিবিড়কে সাংবাদিকরা আরও অনেক প্রশ্ন করলো। সব উত্তর দিয়ে সবাইকে ড্রিঙ্কস দিতে বলল নিবিড়। প্রিয়তা নিবিড়ের কানের কাছে এসে, কিন্তু ওনারা তো এখনও এলো না। এসেছে মানে? কোথায় ওনারা? একটু আগে গার্ড ফোন করেছে, তারা গাড়ি থেকে নেমেছে। এখনই? নিবিড় সদর দরজার দিকে তাকিয়ে, ওই যে এসে গেছে। নাজিফা বেগম ভিতরে ঢুকে মোজাম্মেল হোসেনকে উদ্দেশ্য করে, বাড়ি দেখেছ? কত বড় বাড়ি! বাড়ির বাহিরে এবং ভেতরে খুব সুন্দর করে ডেকোরেশন করা। অবশ্য বড় বড় বিজনেসম্যানদের আলাদা একটা ব্যাপার স্যাপার। নিবিড় মাহিদকে ইশারা করতেই ফুলের তোড়া দিয়ে বরণ করছে নিবিড়ের ঠিক করা লোকেরা। সালমা বেগম, নাদিয়া আর জুহি সবাই অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। সবাই আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। নিবিড় মাহিদকে আবারও ইশারা করলো, তার বোন আর মা ছাড়া আপাতত কেউ যেন সামনে না আসে। সাজিদ এসে, রাফিয়া, তোমাদের এত লেট হলো? আর বলো না, মা তো প্রিয়তার জন্য কিছু কেনাকাটা করছিল। মাহিদ এগিয়ে এসে, আসুন, স্যারের ফ্যামিলি ওই দিকে। নিবিড় আর প্রিয়তা এগিয়ে যেতেই নাদিয়া আর সালমা বেগম আরও অবাক হলো। নাদিয়া সালমা বেগমের দিকে তাকিয়ে, ছোটো মা, তুমি কিছু দেখতে পাচ্ছ? ভাই এতটা স্বাভাবিক কি করে? ছোটো মা, আমাদের মা। সাথে সালমা বেগম নাদিয়াকে জড়িয়ে ধরে, তুই শান্ত হ। নিবিড় নিজেকে সামলাতে পারে, তুই কেন পারবি না? প্রিয়তা, দাদি কোথায়? ওনার রুমে। গুড। নিবিড় মোজাম্মেলের দিকে হাত বাড়িয়ে, আপনাদের আসতে এত দেরি? সমস্যা হয়নি তো? নাজিফা বেগম আর মোজাম্মেল হোসেনকে সালমা বেগমের সামনে এনে, আমার মা, বড় বোন আর ছোট বোন। নাদিয়া নিবিড়ের দিকে কাঁদো কাঁদো গলায়, ভাই, তুই ঠিক আছিস তো? একদম। ভাই, তুই আমাদের মাকে কোথায়? আপু, উনি হচ্ছেন সাজিদের হবু ওয়াইফের মা। মানে? একটু পর ভালো করে বুঝবি। মোজাম্মেল হোসেন হাসি মুখে বলল, তোমার বাবাকে তো দেখছি না। আপনি ঠিক বলেছেন আঙ্কেল। বাবা? বাবা, আপনি এখানে আসুন, আপনার আদরের ছোট ভাই আপনাকে দেখতে চাইছে। কথাটা শুনে মোজাম্মেল হোসেন আর নাজিফা বেগম অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। প্রিয়তা গিয়ে মোশাররফ হোসেনকে এনে দাঁড় করাতেই নাজিফা বেগম মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুজন দুজনের দিকে তাকিয়ে আবার সামনে তাকাচ্ছে। নাজিফা বেগম বারবার ঢোক গিলে যাচ্ছে। মোজাম্মেল হোসেন নাজিফা বেগমকে বাহুডোরে জড়িয়ে, আমরা আসি। নিবিড় অট্টহাসি দিয়ে, আসবেন মানে? এখনও তো অনেক নাটক বাকি আছে। আপনার সাথে যে অনেক হিসেব বাকি মিস্টার মোজাম্মেল হোসেন। নাজিফা বেগমের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। নিবিড়ের চাচি আর ফুপুরা এসে চারিদিক থেকে ঘেরাও করে। এক একজন এক এক রকম কথা শুনিয়ে যাচ্ছে। নিবিড় অনেকক্ষণ পর চেঁচিয়ে বলল, স্টপ প্লিজ, স্টপ। আজ এইখানে শুধু আমরা কথা বলবো আর সবাই দেখবেন। বাবা, আপনার কিছু বলার নেই? মোশাররফ হোসেন ভারী গলায় শান্ত হয়ে বলল, বাবা নিবিড়, আমার কোনো অভিযোগ নেই। আজ তোদের যা করার কর, আমার এখানে কিছু বলার নেই। নাজিফা বেগম নিবিড়ের দিকে তাকিয়ে একটু এগিয়ে এসে হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দিতেই নিবিড় হাত ধরে। আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? আপনি কি ভেবেছেন আমি আমার বাবার মতো আপনার সব ভুলে গিয়ে আপনাকে মা বলে স্বীকার করব? নাজিফা বেগম করুণ গলায় বলল, নিবিড়, শ্যাট আপ। আমার নাম ধরে ডাকার অধিকার শুধু আমার ফ্যামিলির লোকের, আপনার মতো চরিত্রহীন মহিলার না।
মোজাম্মেল হোসেন নাজিফা বেগমের হাত ধরে কাছে টেনে নিতেই নাজিফা বেগম হাত ছাড়িয়ে, তুমি আমাকে ছাড়ো, আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে আর সে আমাকে চরিত্রহীনা বলছে শুধু তোমার কারণে। সেদিন তোমার ভালোবাসায় অন্ধ হয়ে আমি যে অন্যায় করেছি তার শাস্তি আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমার নাদু নাদিয়ার কাছে এগিয়ে গিয়ে, নাদু তুইও কি আমার কাছে আসবি না? নাদিয়া নিবিড়ের সামনে এসে দাঁড়িয়ে, ভাই সব কী হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলবি? আমি যে আর সহ্য করতে পারছি না রে ভাই। নিবিড় নাদিয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ছলছল চোখে, বোন তুই কাঁদিস না, আমাদের বাবা মা সবাই আছে, কিন্তু এই মহিলা কিছুতেই আমাদের মা হতে পারে না। নিবিড়ের বড় ফুপু এগিয়ে এসে মোজাম্মেল হোসেনের গালে 2 থাপ্পড় দিয়ে, কি করে পারলি এসব করতে? তোরা এতগুলো লোককে কিভাবে ঠকালি? ছোট ছোট 2টা বাচ্চার কথাও কি সেদিন ভাবতে পারলি না? সি সি সি, কোন মুখে আবার এখানে এসেছিস? তোদের লজ্জা করে না? নাজিফা বেগম নিবিড়ের কাছে হাত জোর করে দাঁড়িয়ে, তুমি আমার এত কাছে গিয়েছিলে তবু আমি তোমাকে চিনতে পারলাম না বাবা, আমায় তোরা ক্ষমা করে দে। ক্ষমা? আমার অফিসের স্টাফগুলোর যে মূল্য আছে আপনার তো সেটাও নেই। মাহিদ, তোমার বেতন কত? স্যার 1,20,000। মাহিদের পাশে 2জন স্টাফ দাঁড়িয়ে আছে। নিবিড় তাদের উদ্দেশ্য করে, আপনাদের? স্যার 1 লাখ করে। নিবিড় এবার তাচ্ছিল্য হাসি দিয়ে তারপর বলল, এবার দেখুন মিস নাজিফা বেগম, এদের যে মূল্য আছে আপনার তো সেটাও নেই। সেদিন আপনি আপনার চরিত্রটা কত টাকা বিক্রি করেছিলেন ওই লোকটার কাছে? ওরা যে টাকা মাইনে পায় তার থেকেও বেশি। নাজিফা বেগম নিবিড়ের মুখ থেকে সব শুনে, চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না, তুমি চুপ করো। আপনার কি মনে হয় এখানের লোকেদের কি বোঝার বাকি আছে আপনার চরিত্রের কথা? আমার বাবার কি কমতি ছিল আপনার কাছে? টাকা, সম্মান নাকি ভালোবাসা? নিবিড়, আমি ভুল করেছি বাবা, আমাকে তোরা সবাই ক্ষমা করে দে। ক্ষমা? কিসের ক্ষমা? কাজের মেয়েকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার, নাকি একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে যাওয়ার, নাকি 2টা বাচ্চার কাছ থেকে তাদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার? আপনি বলুন, আপনাদের কিসের ক্ষমা করব? আর আপনারা যে বিয়েটা করেছেন সেটাও তো বৈধ না, কারণ আমার বাবা তো আপনাকে ডিভোর্সই দেয়নি। তাহলে আপনার আর ওই লোকটার যে সন্তান রাফিয়া, সে তো অবৈধ সন্তান, যাকে নিজ থেকে বলা যায় যারর সন্তান। রাফিয়া নিবিড়ের কথা শুনে চিৎকার দিয়ে, না মা, ও মা, তুমি চুপ করে আছো কেন? আমি সত্যি যারর সন্তান। সাজিদ, তোমার বন্ধু কি বলছে? প্লিজ ওনাকে চুপ করতে বলো, আমি অনেক সয়েছি এতক্ষণ, আর পারবো না। আমাদের এইভাবে ডেকে এনে সবার সামনে অপমান করার ওনার কোনো অধিকার নেই। 2 দিনের পরিচয়ে উনি আমার মাকে এসব বলতে পারেন না। আমার মা কখনো কোনো অন্যায় করতে পারে না। সাজিদ, প্লিজ ওনাকে চুপ করতে বলো। সাজিদ চুপ করে আছে, রাফিয়াকে বাহুডোরে জড়িয়ে। নিবিড় মিথ্যা বলে না রাফিয়া, তোমার মাই নিবিড়ের নিজের মা। রাফি স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সাজিদের দিকে, কিছু বলতে পারছে না সে। নিবিড় সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার পরিবারের সকলেই এইখানে আছেন, শুধু একজন মানুষ ছাড়া, সে হলো আমার দাদি। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের এইভাবে ডেকে এনে হেনস্থা করার জন্য। আমাদের সমাজে এমন অনেক ঘটনাই ঘটে আমাদের জানাতে অজানাতেই। আমাদের দেখার বাহিরেও যে কিছু আছে সেটাও আমাদের বোঝা উচিত। আমার মতো যারা চোখের সামনে কি ঘটছে সেটা নিয়ে জীবন পাড়ি দেওয়াটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমি সেসব মায়েদের বলবো যারা সামান্য সুখের জন্য নিজের সন্তানদের ছেড়ে আরেকটা ছেলের হাত ধরে চলে যান, আপনি কি একবার ভেবে দেখেছেন এই সন্তান বড় হলে আপনাকে কোন চোখে দেখবে? আপনার ব্যাপারে ধারণাটা কি জন্ম নিবে? আপনি কি সুখী হতে পারবেন আপনার স্বামী সন্তানদের কষ্ট দিয়ে? ওনাকে যদি আমি আজ এইখানে না নিয়ে আসতাম, সারা জীবন উনি সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকতেন, এবং ওনার ছোট সন্তানদের কাছেও। সেও তো জানতো না তার মা বাবা কতটা নির্লজ্জ আর বেহায়া। আমি মনে করি আজ সবার সামনে যে অপমান আর লাঞ্ছিত হয়েছেন, এর চেয়ে বড় শাস্তি আর পৃথিবীতে নেই। যতদিন বেঁচে থাকবে এই সমাজের মানুষ আপনাদের কোন চোখে দেখবে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন। নাজিফা বেগম চোখ মুছে নিবিড়ের মাথায় হাত দিয়ে, আমি তোমার মা হওয়ার যোগ্য নই বাবা, আজ তোমার কথায় সত্যি আমি লজ্জিত। সেদিনের ভুলের জন্য আজ আমায় এইভাবে কাঠে করে দাঁড়াতে হবে আমি ভাবিনি। তুমি আমার চোখ খুলে দিয়েছ, তবে সেটা অনেক দেরি হয়ে গেছে।
তুমি আজ যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব বাবা। আপনার মতো করে আমার বাবা আর মা আমাকে বানায়নি। মা কাকে বলে জানেন? নিবিড় সালমা বেগমকে নিজের বাহুডোরে নিয়ে, এই তো আমার মা, যার নিষ্পাপ মুখের দিকে তাকালেই পৃথিবীর সব ভুলে থাকা যায়। মা, আমি তোমাকে এতক্ষণ অনেক কষ্ট দিয়েছি তাই না? না বাবা, আমার কোনো কষ্ট হয়নি। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, তোর মতো সন্তান আমাকে দিয়েছে। নিবিড় সবাইকে ডেকে, সবার খাবারের ব্যবস্থা করো। আমি চাই না আমার এই বাড়ি থেকে কেউ খালি মুখে বাড়ি ফিরে যাক। নাজিফা বেগমের দিকে আঙুল তুলে, আর হ্যাঁ, কখনো আমার পরিচয় আপনি দেবেন না। এতদিন যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন। আপনাকে এখানে এনেছি শুধু আমার ফ্যামিলির লোকেদের দেখানোর জন্য, যারা এতদিন ঠকতে ঠকতে এইখান পর্যন্ত এসেছে। বোন, এখন তুই ঠিক আছিস? আমি কিন্তু এখনও ঠিক আছি। নাদিয়ার গাল বেয়ে বেয়ে চোখের পানি নিয়ে ওপর থেকে নিচে মাথা নাড়ালো। নিবিড় আর কাউকে কিছু না বলে উপরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। প্রিয়তা পিছন পিছন গেলেও সে পৌঁছানোর আগেই নিবিড় দরজা ভিতর থেকে আটকে দিল। সবাই যে যার মতো করে বিদায় নিয়ে চলে গেল। রাফিয়াকে সাজিদ নিজের সাথে করে নিয়ে গেছে। নাজিফা বেগম আর মোজাম্মেল হোসেন কেউ কারোর সাথে একটা কথা বলেনি। যে যার মতো করে বাসায় এসে নির্বিকার হয়ে আছে। সবাই এসে নিবিড়ের দরজা ধাক্কাচ্ছে। রিসাত দূরে দাঁড়িয়ে আছে, প্রিয়তা কান্না করতে করতে। আপনি প্লিজ দরজাটা খুলুন। আপনি না বললেন আপনি নিজেকে সামলিয়ে নিয়েছেন, তাহলে এখন কেন এমন করছেন? মোশাররফ হোসেন শান্ত গলায় বলল, আমি জানি বাবা, তুই তোর মাকে অনেক ভালোবাসিস। তুই মন থেকে যে কথাগুলো বলিসনি, আমি তো জানি। তুই যদি চাস আমি নিজে গিয়ে ওদের এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। নিবিড় দরজা খুলছে না দেখে সালমা বেগম সবাইকে থামতে বললেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমরা সবাই ফ্রেশ হয়ে ঘুমাতে যাও। আমার ছেলে এতটা অবুঝ নয় যে উল্টাপাল্টা কিছু করে বসবে। ওর রাগ কমলেও নিজে থেকে দরজা খুলে দিবে। প্রিয়তা, তুই আজ পাশের রুমে ঘুমা, একদিনই কিছু যায় আসবে না। সবাই সালমা বেগমের কথা শুনে যে যার রুমে চলে গেল। প্রিয়তা সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ যেতেই প্রিয়তা পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। মা সত্যি বলেছে, নিবিড়ের যতক্ষণ না রাগ কমবে এইভাবেই দরজা বন্ধ করে থাকবে। এর চেয়ে ভালো আমি পাশের রুমেই ঘুমাই। ভোরের সূর্যের আলো চিকচিক করতেই প্রিয়তা চোখ খুলে নিজেকে নিবিড়ের বুকের সাথে লেগে থাকতে দেখে ধরপড় করে উঠে বসল। দরজার দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধই আছে। তাহলে আমি এই রুমে কিভাবে এলাম? নিজের গায়ের দিকে তাকিয়ে আরও অবাক হলো। সবগুলো জুয়েলারি খুলে রাখা, পাশে ল্যাম্প বক্সের উপরে। তার মানে রাতে নিবিড়ই তাকে এই রুমে নিয়ে এসেছে। কিন্তু কখন এনেছে, যার কারণে আমি একটুও টের পাইনি? নিবিড়ের দিকে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে, আপনি বড় আজব মানুষ। এত রাগ, এত অভিমান, কিন্তু ভালোবাসাটাও যেন কমতি নেই। প্রিয়তা উঠে গিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল। রিসাতকে রুম থেকে বেরোতে দেখে প্রিয়তা তড়িঘড়ি করে নিচে নামতেই রিসাত পিছন থেকে হাত ধরে ফেলে। প্রিয়তার সামনে ফিরে, হাত ছাড়ো রিসাত, সবাই এখন উঠে আসবে। তাতে কি হয়েছে? আমরা একটু কথা বলতেই পারি তাই না? না পারি না। নিবিড় এখন উঠে আসবে। যদি এসে তোমাকে আর আমাকে এইভাবে দেখে তাহলে বুঝতে পারছো কি হবে। তোমার ভালোবাসা এখনই গুজিয়ে দেবে। আর আমাকে নিয়ে এতদিন যা প্ল্যান বানিয়েছ সবগুলোতে এক নিমেষে পানি ঢেলে দিবে। প্রিয়তা কথাগুলো বলে রিসাদের হাত ছাড়িয়ে রিসাদের পিছনে তাকে দেখে নাদিয়া দাঁড়িয়ে আছে। প্রিয়তা ভয়ে ঢোক গিলে ধীর গলায় বলল, আপু। নাদিয়া গম্ভীর মুখে প্রিয়তার কাছাকাছি এসে প্রিয়তার গালে কষি এক থাপ্পড় দিয়ে, এত বড় বিশ্বাসঘাতকতা করলে? আমার ভাই তোমাকে কিসে কম রেখেছে আমি একটু বলবে? নাদিয়ার চিৎকার শুনে সবাই দৌড়ে বেরিয়ে এলো। মোশাররফ হোসেন আর সালমা বেগম এসে, কি হয়েছে নাদিয়া? কি হয়নি বাবা, দুধ কলা দিয়ে কালসাপ পুষে নিচ্ছে আমার ভাই। তোমরা বলতে না প্রিয়তা তোমাদের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে? সব ছিল তো এই মেয়ের অভিনয়। রিসাত নাদিয়াকে বাহুডোরে জড়িয়ে, নাদু কি বলছো? চুপ করো, আমি তোমায় বুঝিয়ে বলছি। কি বোঝাবে তুমি আমায়? আমার নিজের চোখে যা দেখলাম, তারপরও কি কিছু বলার আছে? বলো তুমি। এই মেয়ে, তুমি আমার এত বড় সর্বনাশ করার আগে আমায় খুন করলে না কেন? কথাটা বললেই নাদিয়া প্রিয়তার গালে আর একটা থাপ্পড় দিতেই নিবিড় এসে হাত ধরে। তুই আর একটা থাপ্পড়ও আমার স্ত্রীর গায়ে দিবি না। কথাটা শুনেই প্রিয়তা কান্না জড়িত চোখে, করুণ চোখে তাকিয়ে আছে। নাদিয়া নিজের হাত ছাড়িয়ে, ভাই তুই জানিস না তোর বউ আমার কত বড় ক্ষতি করেছে। এই মেয়েটা রিসাতকে কি বলে জানিস? রিসাত নাকি ওকে ভালোবাসে।
আর তুই জানতে পারলে নাকি ওদের ভালোবাসায় পানি ঢেলে দিবি, ওদের সব প্ল্যান নাকি নষ্ট হয়ে যাবে। কথাটা শুনেই প্রিয়তা নিচের দিকে দৌড়ে নেমে যেতেই মোশাররফ হোসেন সামনে দাঁড় করিয়ে, নাদিয়া কি বলছে এসব? প্রিয়তা কোনো কথা বলছে না। নিবিড় নেমে এসে, প্রিয়তা, আপু যা বলছে সব সত্যি? প্রিয়তা, আমি জানি তুমি আমায় ঠকাতে পারো না। তোমার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছি সেটা মিথ্যা হতে পারে না। প্রিয়তা, তুমি চুপ করে থেকো না। নাদিয়া কাঁদো কাঁদো গলায় বলল, ও কি বলবে ভাই? ওর কি কিছু বলার মতো আছে? আমি তো নিজের কানে যা শুনেছি, এরপরেও এই মেয়ে যে মিথ্যা বলবে কি করে? এনাফ আপু, আমি প্রিয়তার মুখ থেকে শুনতে চাই। কথাটা বলতেই রিসাত মনে মনে ভাবল, আমি যদি চুপ করে থাকি তাহলে আমি আজ প্রিয়তাকে হারাবো। প্রিয়তাকে যে করে হোক এই বাড়ি থেকে বের করতে হবে। রিসাত নাদিয়ার হাত ধরে, নাদু, আমি প্রিয়তাকে অনেক বুঝিয়েছি আমাদের এই সম্পর্কটা হয় না। কিন্তু প্রিয়তা বলল, নিবিড় নাকি তাকে সারাক্ষণ বকাবকি করে, রাগ দেখায়। এরকম উটকো মেজাজি ছেলের সাথে নাকি সে সংসার করতে চায় না। সে আরও বলল, নিবিড়কে শুধু ভালোবাসে তার টাকার কারণে, না হলে এরকম একটা ছেলের সাথে জীবনও সংসার করতো না। আমাকে বলল, সে নাকি আমাকে এই বাড়িতে আসার পর থেকেই ভালোবেসে ফেলেছে। তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটা দেখে নাকি ওর হিংসা হয়। নাদিয়া এসব শুনে, দেখেছিস ভাই, এরপরেও বলবি এই মেয়ের থেকে কিছু শোনার বাকি আছে? মোশাররফ হোসেন বুকের ব্যথা বেড়ে যেতেই সালমা বেগম নিয়ে সোফায় বসিয়ে, জুহি, তোর বাবার ওষুধগুলো নিয়ে আয়। নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে আছে। তার এক একটা নিঃশ্বাস যেন ভারী পাথরে পরিণত হয়েছে। কিন্তু প্রিয়তার চোখের পানি বলছে অন্য কথা। প্রিয়তা কখনো মিথ্যা বলে না। প্রিয়তা প্লিজ, যা ঘটেছে তুমি সব বলো, আমি শুনতে চাই। প্রিয়তা, কেন চুপ করে আছো? আমি তো মুখ ফুটে কিছু বলতেও পারছি না। তুমি কিছু না বললে আমি তোমার হয়ে বলতে পারি। প্লিজ কিছু বলো। নিবিড় মনে মনে কথাগুলো বলে যাচ্ছে। নাদিয়া নিবিড়ের সামনে দাঁড়িয়ে, কিরে ভাই, তুই বল, আমার কি এই বাড়িতে থাকা সম্ভব? মা অন্যায় করেছিল বলে তুই সবার সামনে শাস্তি দিয়েছিস। বাবারও ধৈর্য ধরার শক্তি ছিল, তাই ধরেছে। কিন্তু আমি, ভাই, আমার কোনোটাই নেই। আমি বাবার মতো এত দয়াবান হতে পারবো না। আমি পারবো না আমার মেয়েকে বাবাহারা করতে। আমি পারবো না রিসাতকে ছাড়া এক মুহূর্তের জন্য জীবন পার করতে। নাদিয়া চিৎকার করে কান্না করতে করতে নিবিড়ের বুকের সাথে মিশে গেল। নিবিড় নাদিয়াকে জড়িয়ে ধরে শুধু প্রিয়তার দিকে তাকিয়ে আছে। জুহি মোশাররফ হোসেনকে ঔষধ খাইয়ে প্রিয়তার কাছে এগিয়ে এসে, ভাবি, তুমি কিচ্ছু বলবে না? ভাইয়ার কথাটা একবার ভেবেছ? ভাইয়া কতটা কষ্ট পাচ্ছে? সালমা বেগম প্রিয়তার সামনে দাঁড়িয়ে, আমার ছেলেটাও রক্ত মাংসে করা একটা মানুষ। ও কোনো রোবট নয় যে যা ঘটে যাক না কেন কোনো কষ্ট হবে না। 2 দিন হলো না ছেলেটা একটা পাড়া না কাটতেই তোরা এত বড় একটা ঘটনা ঘটিয়ে বসে আছিস। প্রিয়তা, তুই কেন চুপ করে আছিস? আমার ছেলেটার মুখের দিকে একবার তাকা, দেখ, সে তোর মুখ থেকে কিছু শোনার আশায় তোর দিকে তাকিয়ে আছে। প্রিয়তা নিবিড়ের দিকে তাকিয়ে, আপনি আমায় ক্ষমা করে দিন নিবিড়। আমি যা বলতে চেয়েছিলাম সেটা অনেক দেরি হয়ে গেছে। আমি যদি এখন কিছু বলি আপনার বোন বাঁচবে না, হয়তো খারাপ কিছু করে বসতে পারে। কারণ আপু যে রিসাতকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। আমি তো জানি আপনি আপনার বোনকে কতটা ভালোবাসেন। আপুর কিছু হলে আপনি বাঁচবেন না, সেটা আমি ভালো করে জানি। এর চেয়ে ভালো আমি পর হয়ে থাকি। জানি না আজ আমার ভাগ্যে কি আছে। যদি খারাপ কিছু হয় তবু দূর থেকে তো জানবো আপনারা ভালো আছেন। এমনিতে তো এই বাড়িতে আমার বেশি সময় নেই, মাত্র 2 মাস। 2 মাসের জন্য আপনার ফ্যামিলির মাঝে কোনো ফাটল ধরুক আমি চাই না। আমাকে তো চলে যেতে হবে আজ নয়তো কাল, কিন্তু আপুর ভালোবাসার প্রতি বিশ্বাস কমে যাক আমি চাই না। হয়তো আপু আমার কথা বিশ্বাস করবে না, মাঝ থেকে আপনাদের ভাই বোনের সম্পর্ক আমার জন্য নষ্ট হয়ে যাবে। এর চেয়ে ভালো আমার চুপ করে থাকাটাই। নিবিড় নাদিয়াকে নিজের কাছ থেকে সরিয়ে প্রিয়তাকে সামনে দাঁড়িয়ে, আমার চোখের দিকে তাকাও। প্রিয়তা নিজের চোখের পানি মুছে নিচের দিকে তাকিয়ে আছে। নিবিড় ধমক দিয়ে, কি হলো, তাকা বলছি। প্রিয়তা ভয় ভয় তাকাতেই, তুমি বলো এসব কিছু মিথ্যে। বলো প্রিয়তা, সত্যিটা কি? আমার কেন মনে হচ্ছে আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না? নিবিড়ের দাদি আর তনুষা নিজের রুম থেকে বেরিয়ে এসে দাদি বলতে লাগলো, সি সি সি, শেষে কিনে এইসব দেখার জন্য বাঁচাইয়ে রাখলো আল্লাহ। নিবিড় দাদির কথায় কিছু না বলে, প্রিয়তা প্লিজ আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি জানো না আমি এখন কি করতে পারি। প্রিয়তা চিৎকার দিয়ে বলে,
কি করবেন আপনি? মেরে ফেলবেন আমায়? তাহলে মেরে ফেলুন। এই ছাড়া আপনি কি করতে পারেন? ও, আমি তো ভুলেই গিয়েছি। আপনি তো ইশতিয়াক ইসলাম নিবিড়, একজন বিখ্যাত বিজনেসম্যান, যার কথায় সবাইকে উঠতে হয়, বসতে হয়। সবাইকে আপনি চাকর বানিয়ে রাখতে চান, নিজেকে আকাশ সমান বসিয়ে রেখেছেন। এবার একটু নিচে নামুন নিবিড় সাহেব। আর কত উপরে বসে থাকবেন? পরের উপরে হুকুম চালাবেন। আপনি কি ভাবেন সবাই আপনাকে ভয় পায়? না, আমি ভয় পাই না, কারণ আমি আপনাকে রাক্ষস ছাড়া কিছুই ভাবি না। নিবিড় প্রিয়তার বাহুডোর ঝাঁকিয়ে, তাহলে এতদিন তোমার সব মিথ্যে ছিল? বলো তুমি। আমি যে তোমাকে ভালোবেসেছি তাও কি মিথ্যা? সব বাদ দিয়ে দিলাম। কাল রাতে যে তোমাকে পাশের রুম থেকে কোলে করে নিয়ে এসে নিজের বুকে জায়গা দিলাম, সে ভালোবাসাটুকুও মিথ্যা? হ্যাঁ, সব মিথ্যা। আপনি নিজের শরীরের জ্বালা মিটিয়েছেন আমাকে দিয়ে, দিনের পর দিন আমাকে ব্যবহার করেছেন। কথাগুলো বলতেই নিবিড় প্রিয়তার গালে সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মেরে চোখ বন্ধ করে আছে। মোশাররফ হোসেন আর সালমা বেগমও চোখ বন্ধ করে নিজেদের চোখ মুছছে। নাদিয়া নিবিড়ের কাছে গিয়ে তারপর বলল, ভাই ওকে আর মারতে হবে না, আমি চলে যাচ্ছি। আমার ছোট বাড়িটাই আমার ভালো, আমার কপালে যা আছে তাই হবে। তবু আমি রিসাতকে হারাতে পারবো না। নিবিড় নাদিয়ার চোখের পানি মুছে দিয়ে, তুই কোথাও যাবি না আপু। যার কারণে এত প্রবলেম, সে এই বাড়ি থেকে চলে যাবে। আমার বাড়িতে কোনো বেঈমানদার জায়গা নেই। যে ভালোবাসার মূল্য দিতে জানে না, তাকে আমি এই বাড়িতে কিছুতেই দেখতে চাই না। প্রিয়তাকে বিড়বিড় করে বলল, আমি তোমাকে শরীরের জ্বালা মিটিয়েছি তোমাকে দিয়ে। আমি যদি তাই করে থাকি, তাহলে একে অন্যায় তুমিও করেছ। তুমি আমার ফ্যামিলির সামনে যে ছোট আমায় করেছ, তার কোনো ক্ষমা নেই। নিবিড় কথাগুলো বলে উপরে নিজের রুমে চলে গেল। নাদিয়াও রুমে যেতেই রিসাদও পিছন পিছন চলে গেল। একে একে সবাই চলে গেলেও শেফালি আপা সামনে দাঁড়িয়ে, ভাবি তুমি মিথ্যা কইলা কেন? ওই লোকটা যে তোমারে মাঝে মাঝে বিরক্ত করে, তুমি কইলা না কেন? শেফালি আপা, ভাবি আমি সব বুঝে ফেলাইছি আগেই। এই লোকটা পাই সময় তোমার এইটা ওইটা বইলা ভয় দেখাইতো, আর তুমি কাউরে কিছু কও নাই। সবারে না কইতা, ছোট ভাইজানের তো একবার কইয়াও দেখতা। শেফালি আপা, আমি যেদিন প্রথম তোমার ভাইজানরে বলছি, সে ঘুমিয়ে পড়েছিল, কিছু শুনতে পায়নি। পরে যখন বলতে চাইছি, সেদিন শুনলাম তোমার ভাইজান রিসাতকে পুরনো অফিসের এমডি বানিয়েছে। তখন বললে নিবিড় বলতো আমি ওর বোনের জন্য ভালো চাই না, তাই এসব বলছি। আর আমার হাতে তো কোনো প্রমাণ নেই যে ওকে দেখাবো। এখন কি করবা ভাবি? সত্যি সত্যি চলে যাবে? এই ছাড়া আর আমার কোনো উপায় নেই। তয় কই যাইবা? বাপের বাড়ি? জানি না আপা, তোমার তো একখান আশ্রয় আছে, আমার সেটাও নেই। মায়ের কাছে গেলে থাকতে দিবে কি না সেটা আমি জানি না, তবে এই বাড়ি ছেড়ে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। প্রিয়তা ধীরে ধীরে রুমে গিয়ে দেখে নিবিড় ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ করে কপালে হাত দিয়ে। প্রিয়তা ব্যাগ নিয়ে নিজের কয়েকটা শাড়ি আর কয়েকটা জামা গুছিয়ে নিয়েছে। নিবিড় প্রিয়তার আলমারি খোলার বন্ধ করার শব্দ পেয়ে চোখ খুলে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। প্রিয়তা ব্যাগ হাতে নিয়ে নিবিড়ের সামনে দাঁড়িয়ে, ক্ষমা করে দিবেন আমায়, নিজের খেয়াল রাখবেন। তনুষা তো এখনও আছে, পারলে বিয়েটা করে নিন। আপনার ইচ্ছে হলে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন, আমি সাইন করে দিব। নিবিড় চুপ করে আছে। ভালো থাকবেন। আজ থেকে কেউ আপনাকে আর বকবক করে জ্বালিয়ে মারবে না। আপনারও বলতে হবে না। প্রিয়তা প্লিজ বকবকানি বন্ধ করো। বেশি রাত করে অফিসে কাজ করবেন না। শাট আপ, তোমার কাছ থেকে কোনো পরামর্শ শুনতে চাই না। প্রিয়তা কিছু বলল না, চোখ মুছে দরজা পর্যন্ত যেতেই নিবিড় আবার বলল, প্রিয়তা এখনও সময় আছে সত্যিটা বলার। তুমি শুধু একবার বলো সব মিথ্যা, রিসার্চ যে বলছে। প্রিয়তা কিছু না বলে ঘন ঘন পায়ে হেঁটে চলে এলো নিচে নেমে। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে, তুমিও আমার মায়ের মতো আমায় ঠকালে। আমি যাদের ভালোবাসি তারা কেন আমায় এমন করে ঠকায় বলতে পারো? প্রিয়তা রুমে ঢুকতেই সালমা বেগম বেরিয়ে গেল। প্রিয়তা তার ছেলের হাসি ফুটিয়ে মোশাররফ হোসেনের কাছে এগিয়ে গিয়ে, বাবা আমি আসি, তোমার ছেলেটার দিকে একটু খেয়াল রেখো। এত যখন ভালোবাসিস তাহলে ছেড়ে যাচ্ছিস কেন? কেন করলি সকাল থেকে এই নাটক? তুই যে কাউকে বাঁচানোর জন্য মিথ্যা বলছিস, আমি ঠিক বুঝেছি রে মা। কথাটা বলতেই প্রিয়তা নিজেকে সামলাতে না পেরে মোশাররফ হোসেনকে জড়িয়ে ধরে, বাবা এই ছাড়া আমার কোনো আর উপায় নেই। আমি যে ওনাকে বড্ড ভালোবাসি বাবা। আমি ছেড়ে গেলে হয়তো উনি ক্ষণিকের জন্য কষ্ট পাবেন, কিন্তু আপু গেলে উনি সারা জীবন আমায় ক্ষমা করতে পারবেন না। উনি আপুকে কতটা ভালোবাসেন আমি তা জানি। তাই বলে নিজেকে বিসর্জন দিয়ে দিবি? আরে পাগলি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। জুহি এসে,
বাবা তুমি ঠিক বলেছ, আমি বিশ্বাস করি না ভাবি কোনো অন্যায় করবে। প্রিয়তা মাথা উঠিয়ে, ভালো করে পরীক্ষা দিও, বাবা মায়ের দিকে একটু খেয়াল রাখিও, সাথে তোমার ভাইয়াকেও, ও অনেকটা ভেঙে পড়েছে। তুই সত্যি চলে যাবি? হ্যাঁ বাবা। ঠিক আছে, আমি তোকে আটকাবো না, একদিন আমার ছেলে তোকে ফিরিয়ে নিয়ে আসবে, এইটা আমি বলে রাখলাম। প্রিয়তা কথা না বাড়িয়ে বিদায় নিল নিবিড়ের বাড়ি থেকে। কোথায় যাবে এখনও ঠিক করেনি। ক্ষণিকের স্বপ্নের রাজ্যের রানী ছিল এই কয়েকটা মাস। ঘুম থেকে জেগেই কষ্টকে আবার আপন করে নিয়েছে। হয়তো অনেক কথা শুনতে হবে তাকে, সমাজের লোকেরা তো কখনোই তাকে ছাড় দিবে না, সাথে নিজের মায়ের পেটের বোনগুলো। নিজের ভাগ্যকে মেনে নিয়ে কথাগুলো ভাবতে ভাবতেই বাড়ি এসে পৌঁছালো প্রিয়তা।